আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও। কি ভাবছেন আজকে রসুলপুরে যাচ্ছি? না, আজকে রসুলপুরে যাচ্ছি না, আজকে যাচ্ছি আসমানি কবিতার কবি জসিমউদ্দিনের বাড়ি ফরিদপুরে। ছোটবেলায় এই কবিতার লাইনগুলোর সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। আমার পাঠ্যপুস্তকে এই কবিতাগুলো না থাকলেও আমার আব্বু যখন আমাকে পড়াতে বসাতো, যখনই কোনো জসিমউদ্দিনের কবিতা সামনে আসতো, তখনই আব্বু আমাকে হয় কবর কবিতার 2 লাইন, না হয় আসমানি কবিতার এই 2 লাইন নিজের মুখে বলে আমাকে শোনাতো। আর তখন থেকে আমি এই জসিমউদ্দিনের এই 2টা কবিতার সাথে একদম ইউজড টু ছিলাম। আমার নিজের পাঠ্যপুস্তকে পড়ার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু এই কবিতার লাইন দুটো আমি আব্বুর মুখ থেকে শুনে শুনে প্রায় মুখস্থ হয়ে যাওয়ার পর 2-3 দিন আগে এক কাক ডাকা ভোরবেলা আমরা রওনা দিয়ে দিলাম শহর ছেড়ে গ্রামে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়িতে যাওয়ার জন্য। উদ্দেশ্য যদিও বা পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ঘোরার জন্য না, উদ্দেশ্য ছিল অন্য আরেকটা। কিন্তু উদ্দেশ্য যেটাই হোক, সৌভাগ্যবশত বলেন আর দুর্ভাগ্যবশত বলেন, যেভাবে হোক আমার এই পল্লীকবির বাড়িটা, আর আমি কিন্তু আজকে একা নই, আমার সাথে আমার হাজব্যান্ড আছে অবভিয়াসলি, আর আমার থেকে ওর বেশি এক্সাইটমেন্ট ছিল কবি জসিমউদ্দিন পল্লীকবির বাড়ি ঘুরে দেখার জন্য। কবি জসিমউদ্দিনের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, আমরা কম বেশি সবাই সেটা জানি। ঢাকা থেকে যদি কেউ আসতে চান, একদমই সহজ রাস্তা, এর চেয়ে সহজ রাস্তা আমার মনে হয় না বাংলাদেশের আর কোথাও আছে। একদমই ইজি, সেটা হচ্ছে হানি ফ্লাইওভার পার হয়ে মাওয়া রোড, তারপর মাওয়া রোড পার হয়ে দেন পদ্মা সেতু। আর এই পদ্মা সেতু পাড়ি দিতে দিতে আপনি আনমনে হারিয়ে যাবেন নিশ্চিত, আমি বলতে পারবো। কারণ পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। সেই পদ্মা সেতু পাড়ি দিতে দিতে তারপর আপনার চোখে পড়বে ভাঙ্গার চৌরাস্তা। সেই ভাঙ্গার চৌরাস্তায় আসার পরে এখানে অনেকগুলো দিক আপনি দেখতে পারবেন, ফরিদপুর, বরিশাল, খুলনা, অনেকগুলো ডিস্ট্রিক্ট। কিন্তু আপনাকে ঢুকতে হবে অবভিয়াসলি ফরিদপুর ডিস্ট্রিক্টে। আর এই যে আমরা তখন পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গার যে সুন্দর রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে পাড়ি দিচ্ছিলাম। অনেকটা পথ দূর বহুদূর পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ভাঙ্গা চৌরাস্তার মোড়ে। আর এই ভাঙ্গা চৌরাস্তার মোড়েই হলো আমাদের সকালের যাত্রা বিরতি। আর এই ভাঙ্গা চৌরাস্তাতে অনেকগুলো হাইওয়ে রেস্টুরেন্ট থাকে, এখানে আমরা আমাদের মতো করে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর আমরা চলে গেলাম ফরিদপুর শহরের দিকে। আর এই যে ফরিদপুর ছোট্ট একটা শহর, শহরটাও কিন্তু সুন্দর, ছিমছাম, অনেক বেশি গুছালো। শহরের পাশ দিয়ে এরকম অনেক ছোট ছোট সুন্দর সুন্দর দিঘি রয়েছে, যেগুলো অবশ্যই আপনার নজর কাটতে বাধ্য হবে। আর তারপর এই শহর পাড়ি দিয়ে আমরা শহর থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে চলে আসলাম, যেখানে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি। কবির জন্মভূমি আসলে কবির কবিতার মতে অনেক বেশি সুন্দর। দু চোখ যেদিকে যায় শুধু সবুজের সমারোহ ছাড়া আর কিছুই নেই। চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বিমোহিত হবেন। আর এত সুন্দর গ্রামের মেঠোপথ দিয়ে আপনি যখন পার হবেন তখন তো ইচ্ছেই হবে যে সেই সবুজ ঘাসে একটু হলো পা ভিজাতে। আর এখন আপনারা আমাকে যে গ্রামটাতে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু জসিমউদ্দিনেরই গ্রাম। লাকিলি এখন সরিষা ফুলের সিজন হওয়াতে পুরোটা গ্রাম মনে হচ্ছে একদম ছবির মতো আলপনা আঁকা। কিছুক্ষণ ছবি টবি তোলার পর তারপর আমরা এক টানে চলে আসলাম কবির বাড়ির সামনে। বাড়ির সামনে আরো 2টা বাড়ি পড়ে, সেখানে কবির জাদুঘর করা হয়েছে। তো ভুল করে আমরা ওখানে প্রথমে ঢুকে গিয়েছিলাম, পরে অবশ্য নির্দিষ্ট যে বাড়িটা ছিল ওখানে আসলাম। দিন না হওয়াতেও এখানে ভালোই মানুষজনের ভিড় ছিল। আর শীতকালে নাকি প্রায় প্রতিদিনই এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন পিকনিকের জন্য আসে। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাকে কেউ চিনতে পেরেছেন বলেন তো? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের নিচে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। নিশ্চয়ই বুঝে ফেলেছেন এটা কার কবর। এটাই হচ্ছে সেই কবর যে কবরের নিচে বসে তিনি কবর কবিতাটা লিখেছেন। আর এটাই হলো সেই ডালিম গাছ, যে ডালিম গাছের নিচে কবির পত্নী চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আর তার পাশের কবরটাই হলো আমাদের প্রিয় কবি পল্লীকবি জসিমউদ্দিনের কবর। কবর কবিতাটা কবি যেভাবে রচনা করেছেন, আপনারা এখানে আসলে ঠিক এক্স্যাক্টলি ওইটাই দেখতে পারবেন। উনি যেভাবে লাইনগুলো লিখেছেন ঠিক ছবির মতো আপনারা এখানে বাস্তবে আসলে সেটাই দেখতে পারবেন। আর এই যে এটা হচ্ছে সে কর্মা নদী, যে নদীর পাশে বসে কবি কবিতা লিখতেন। আর এটা হচ্ছে বাড়ির এখন মেইন ফটক। আমরা এখন বাড়ির ভিতরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব, যদিও বা এখানে অতটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য অ্যালাউ ছিল না, তাও আমি যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করার চেষ্টা করেছি। আর এই যে এটা হচ্ছে একটা সুন্দর করে কবির জন্য একটা ডেডিকেটেড করে লেখা একটা জিনিস, যেখানে বসে কবি প্রায়ই এই গাছের নিচে কবিতা লিখতেন। আর এই যে ওই দিনও প্রায় অনেক মানুষ ছিল। অবশ্য সেই নদী এখন প্রায় ওরকম অবস্থাতে নাই, অনেকটাই মরা অবস্থায় হয়ে গিয়েছে। আর এখন আমরা বাড়ির ভিতরটাতে যাব, বাড়ির ভিতরটাতে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। এই যে মেইন দরজা দিয়ে প্রথমে ঢুকতেই মানে ওরকম আহামরি কিছু নাই, বাট সৌন্দর্য, মানে সৌন্দর্য বলতে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, বা অনেক কিছু আসলে আমরা যেটা ছোটোবেলা থেকে বিলং করে আসছি সেইগুলো আপনারা অনেকটা স্মৃতিচারণ করতে পারবেন।
তো এখানে আমি আমার হাজব্যান্ডকে ফোর্স করেছিলাম অ্যাজ ইউজুয়াল যে আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে একটু ভিডিও করে দাও। তো ও বেচারা যতটুকু পারছে আমাকে ভিডিও করে দিছে। আসলে ওখানে অনেক মানুষজন ছিল, আর বারবার তো বলছিলাম যে ভিডিও করা অ্যালাউ ছিল না। তারপর আমরা মোটামুটি যতটুকু পারি অতটুকু ঘুরে ফিরে দেন বের হয়ে গেলাম। বের হয়ে আবারও সেই পিকনিক স্পটটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই নদীটা আমার কাছে ভালোই লেগেছে, যদিও বা নদী ওরকম অবস্থাতে আর নাই, মানে নদীর কোনো কিছু চিহ্নই নাই। পল্লী কবির বাড়িকে বিদায় জানিয়ে আমরা আবার ব্যাক করলাম ফরিদপুর শহরের দিকে। একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি যে যাদের বাড়ি ফরিদপুর বা ওই অঞ্চলে যাওয়ার স্কোপ আছে বা যারা যেতে পারবেন, অ্যাটলিস্ট একবার হলেও ঘুরে আসবেন।